আচ্ছা, আমি যে কবিতাটা আবৃত্তি করতে চাচ্ছি সেটা হইলো বেসিক্যালি, আগে নামটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে অমিতাভ দাশগুপ্ত, কবিতার নাম হচ্ছে শুনুন কমরেডস। তো এই কবিতা আবৃত্তি করার আগে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই, জাস্ট এনিম্যাল ফার্মের সাথে একটু মিলানো। তো এনিম্যাল ফার্মের ব্যাপারে তো আমরা জানি যে জর্জ ওরওয়েল লিখছে এটা 1944 সালের দিকে, মানে হচ্ছে দ্বিতীয় যুদ্ধের প্রায় শেষের দিকে আর কি। তো নর্মালি অ্যানিমাল ফার্ম সম্পর্কে আমাদের একটা কমন আইডিয়া আছে, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে যে আমাদের যে এই রাশিয়ান বিপ্লব হয়েছে, মানে রুশ বিপ্লব, এই 1917 সালে রুশ বিপ্লবের ক্রিটিসিজম হিসেবে, হ্যাঁ, রুশ বিপ্লবে আমার ধারণা, মানে আমাদের ধারণা হচ্ছে রুশ বিপ্লবকে বেসিক্যালি এটা অ্যাটাক করার জন্য, অথবা কমিউনিজম মানে আসলেই সাকসিড হইতে পারবে না, বা রিয়েলি তার ইডিওলজি এক্সিস্ট করতে পারবে কি না সেটা নিয়ে কোশ্চেন করি আমরা সাধারণত, এটা নিয়ে আলাপ হয়। তবে আমরা দেখব যে জর্জ ওরওয়েল নিজেও মানে কমিউনিজম আন্দোলনের সাথে জড়িত ছিলেন। উনি হচ্ছে আপনার 1936-37-এর দিকে আমরা ইয়ার কথা জানি, এই যে স্প্যানিশ সিভিল ওয়ার। তো স্প্যানিশ সিভিল ওয়ারে অনেক গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকরা হচ্ছে যে স্প্যানিশ সিভিল ওয়ারে যোগ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে এই সময় সাংবাদিক হিসেবে ওখানে মানে ওই স্প্যানিশ সিভিল ওয়ার কভার করতে গেছেন, এবং হচ্ছে যে ওখানে তো আমরা জানি ফ্যাসিস্ট নাজিদের বিপক্ষে লয়ালিস্টরা ছিলেন। তো আপনার এই সময়ে একটু জাস্ট আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে যদি বলি, আমাদের যে এই যে জেন জি এর আইডিয়া, মানে আমরা যে এই যে জেনারেশনের কথা বলি, জেনারেশন আলফা, জেন জি, এই তো এই আইডিয়াটা বেসিক্যালি আর্নেস্ট হেমিংওয়ের ওই সময় থেকে শুরু হওয়া, মানে যার প্রথম বিশ্বযুদ্ধের পরে 1914 সালের পরে, মানে যেই সব সাহিত্যিকরা, যেমন আর্নেস্ট হেমিংওয়ের জীবনী যদি আমরা দেখি, সেটা হলো উনি জন্মগ্রহণ করছে 1899 সালে। তো 1899 সালটা সাহিত্যের জগতে খুব গুরুত্বপূর্ণ গোল্ডেন সাল আর কি। মানে কাজী নজরুল জন্মগ্রহণ করছে, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করছে, বলাই চাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করছে ওই সময়ে। এবং ওই সময় থেকে 10-20 বছরের মধ্যে যারা ইয়াং, ওরা প্রথম বিশ্বযুদ্ধে একবারে তরুণ অবস্থায় পাইছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে মানে আমাদের যেই তরুণ সমাজ, তারা দেখতেছে যে আমাদের যে ট্রেডিশনাল ভ্যালু, আমাদের যে ভ্যালু সিস্টেম, আমরা যেই নীতি নৈতিকতার কথা বলি, আমরা যে সোশ্যাল ভ্যালুর কথা বলি, এটার দাম কি? সব তো মরে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, তারপরে ধ্বংসর অবস্থা দেখা একটা দল, একটা সাহিত্যিক দল, যারা হচ্ছে যে মানে খুবই হতাশ ছিল, যাদেরকে আমরা লস্ট জেনারেশন বলি, এবং এরা তো পরবর্তীতে ফ্রান্সে চলে যায় 1920-এর দশকে। সেখানে ওই যে এরিয়া রেমার্ক ছিল, যিনি যুদ্ধ নিয়ে খুব বিখ্যাত উপন্যাস লিখে গেছেন। তারপরে এই যে গার্ট্রুডে স্ট্রেইন ছিল, ইজরা পাউন্ড ছিল, তারপরে হচ্ছে যে আপনার আর্নেস্ট হেমিংওয়ে ছিল। তো এরকম মানে জাদ্রেল রাইটাররা। তো আবার ইজরা পাউন্ডের সাথে আপনি এখানে রবীন্দ্রনাথের কানেকশন পাবেন, ওরা পরবর্তী অ্যাভারগার্ড মুভমেন্টে চলে গেছে। আর রবীন্দ্রনাথ হচ্ছে যে যে আমাদের ইস্টার্ন যে ফিলসফি, এটার মধ্যেই থেকে গেছেন। তো যাই হোক, আমরা আর্নেস্ট হেমিংওয়ে থেকে আসি, আমরা হচ্ছে যে বেসিক্যালি জর্জ ওরওয়েল নিয়ে আলাপ করতেছি। তো জর্জ ওরওয়েল ওই যে 1944 সালের দিকে এই উপন্যাসটা লিখছে, অ্যানিমাল ফার্ম, যেটা হচ্ছে যে তখন রাশিয়ার সাথে আবার ইংল্যান্ডের সম্পর্ক খুব ভালো ছিল। এই সম্পর্ক ভালো থাকার কারণে কোনো প্রেস এটা ছাপাইতে চায় নাই, মানে এই যে অ্যানিমাল ফার্ম। কারণ হচ্ছে যে সম্পর্ক, এই যে জিও পলিটিক্স আছে এখানে। তারপরে আবার ধরেন যেহেতু সমাজতন্ত্রের সমালোচনা করছে, সেটাও একটা ব্যাপার। যাই হোক, তো হোয়াট এভার, এটা ছাপানো হইলো। তো অ্যানিমাল ফার্মে গেলে আমরা বিশাল ব্যাপার স্যাপার, অ্যানিমাল ফার্মে যাবো না। অ্যানিমাল ফার্মরে আপনি চাইলে আমাদের জুলাই বিপ্লব দিয়ে পড়তে পারবেন, পৃথিবীর সব বিপ্লব দিয়ে অ্যানিমাল ফার্মরে নানাভাবে ইয়া করতে পারবেন। যেন অ্যানিমাল ফার্মের যে ক্যারেক্টারটা, যে হচ্ছে প্রোপাগান্ডিস্ট হিসেবে কাজ করে, স্কুইলার, মানে অনেকেই বলে যে আমাদের যে শফিকুল আলম, ডক্টর ইউনূসের যে ওরা অনেকে স্কুইলার বলতে চায়, আমি আবার বলতেছি না, মানে জাস্ট যে সোশ্যাল ব্যাপার, এটা নিয়ে বললাম আর কি। তারপরে আমাদের এই যে ওই আলোচনায় যাইতে পারি, ওই বুড়ো মেজর থেকে শুরু করে নানাভাবে যাওয়া যায়। আমরা না যাই, আমরা কবিতার মধ্যে ঢুকবো, যেটা বেসিক্যালি আমি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। তো অমিতাভ দাশগুপ্তের এই কবিতাটা প্রথম আমার মনে হইতেছে আমি কমিউনিস্ট মুভমেন্ট বা কমিউনিস্ট নিয়ে কি কোনো কবিতা আবৃত্তি করতেছি না। বেসিক্যালি আপনার জর্জ ওরওয়েল, সে নিজে কমিউনিস্ট হইয়া যে নিজের দলের বা নিজের আদর্শের জন্য, আদর্শের পক্ষে বা আদর্শের বিপক্ষে যে কোশ্চেন করছে দলকে, যে তাদের যে নীতি তারা এখন ফলো করতেছে, সেটা আমি একমত না। সেটা আমাদের জুলাই মুভমেন্টের যোদ্ধাদের জন্য সত্য, সেটা বিএনপির জন্য সত্য, আওয়ামী লীগের জন্য সত্য, জামাতের জন্য সত্য।
যেন আমরা নানা দলের মধ্যে দেখি সে আপনি সুপ্রিমদেরকে, লিডারদেরকে, তাদের আইডিয়াকে কোশ্চেন করতে পারবেন না। তো এই অ্যানিমাল ফার্ম যেরকম তার কমিউনিজমের বিপক্ষে কোশ্চেন বা কমিউনিজমকে কোশ্চেন করা, এই কবিতাটা যেটা আমি আবৃত্তি করব সেটাও বেসিক্যালি আপনার আমাদের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর, মানে ওই সময়ের কাল, ওই সময়ের পলিটিক্যাল প্র্যাকটিসকে কোশ্চেন করা। তো কবিতাটা হচ্ছে লিখছেন হচ্ছে অমিতাভ দাশগুপ্ত, যেটা একটু আগে বললাম, নাম হচ্ছে শুনুন কমরেডস। তো কবিতাটা মুখস্থ যতটুকু আছে বলার চেষ্টা করি, আমার মনে হয় পারবো, যদি না পারি আবার মোবাইলের সহযোগিতা নিব। সবসময় বিপ্লবের কথা না বলে যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি, আমাকে ক্ষমা করবেন কমরেডস। সবসময় ইশতিহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই, আমাকে ক্ষমা করবেন কমরেডস। সবসময় দলের কথা না ভেবে যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি, আমাকে ক্ষমা করবেন কমরেডস। 5 আর 7 নম্বর ওয়ার্ডে আমাদের ভোট কম বলে সেখানকার মানুষ রাস্তা পাবে কি পাবে না জানতে চেয়েছিলাম, আমার জিভ কেটে দেবেন না। পার্টির ছেলে নয় বলে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া চন্দন কাজটা পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম, আমার নাক ঘুষে দেবেন না। দাগি বদমায়েশ আমাদের হয়ে উড্ডি বদল করলে রেহাই পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম, আমায় জুতোয় মারিয়ে যাবেন না। বিশ্বাস করুন কমরেডস, আমি দলছুট নই, বিক্ষুব্ধও নই। 20, 30, 40-এর গনগনে দিনগুলিতে কমরেড লেনিন থেকে প্রিয় হো চি মিন আমাদের যেসব কথা বলেছিলেন, সেসব আহত, রক্তিম, অথচ একান্ত জরুরি কথাগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাই। জানতে চাই অবিশ্বাস আর ঘৃণার ছোট ছোট জানলা ভেঙে আমরা কি একবারের জন্যও সেই বিস্তীর্ণ মাঠের উপর গিয়ে দাঁড়াতে পারি না, যেখানে সূর্যের আলো সব জায়গায় সমানভাবে এসে পড়ে। থ্যাংক ইউ সো মাচ।